শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আজিজ ও বেনজির আওয়ামী লীগের লোক নন, ওবায়দুল কাদেরের মন্তব্য। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য, বিএনপি নেতাদের অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে এই পদ্ধতির মাধ্যমে চালু হয়েছে জমিদারি প্রথা, সুজনের সেমিনারে অভিমত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার। মঙ্গলবার গণভবনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আয়োজিত জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, 2041 সালের মধ্যে স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের মেধা মননের বিকাশে সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। বলেন, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, বৃত্তি, উপবৃত্তি, তথ্য প্রযুক্তি শিক্ষাকে স্কুল কলেজ পর্যন্ত বিস্তৃত করা, কারিগরি শিক্ষাকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা সহ শিক্ষার উন্নয়নে তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত 4 বছরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিশু কিশোরের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি, শিক্ষার সুযোগটা সৃষ্টি করেছি। প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা আমরা বই দিচ্ছি, আমরা বৃত্তি, উপবৃত্তি দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। অর্থাৎ আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমার সাক্ষরতা হার যা 2006 সালে ছিল মাত্র 45 ভাগ, আজকে তা 76.8 ভাগে উন্নীত হয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি জেলায় জেলায়। আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি, আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন, এয়ারোস্পেস, এভিয়েশন, বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে আমাদের ছেলেমেয়েরা তারা যেন লেখাপড়া শিখতে পারে, তাদের মেধা বিকাশের সুযোগ হয়, সেই সুযোগটাও আমরা করে দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির এবং আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নয়, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের আছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে দুর্নীতির কথা বানায় না। তিনি দাবি করেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, ব্যর্থ হয়েছে নির্বাচন ঠেকাতেও। এ সময় টিআইবি এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংস্থা দুটি সরকারের বিরুদ্ধে বিএনপির সুরে কথা বলছে, দলটির বি টিম হিসেবে কাজ করছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য। মঙ্গলবার জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, লুটপাটে একেবারে খালি করে ফেলা হয়েছে 10-12টা ব্যাংক, এটা ভাবা যায় না। দেশবাসীকে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারলে জাতির জন্য কিছু করা হবে। এই দেশ একটা লুটপাটের দেশে একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে বর্তমান সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে
জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো, এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য আমরা মনে করি, বন্ধুরা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শফি আহমেদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শফি আহমেদের জানাজা শেষে তার মরদেহ বেলা 11টায় নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শফি আহমেদের ভূমিকা তুলে ধরে বলেন, তিনি কখনো আদর্শ বিচ্যুত হননি। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। শফি আহমেদকে নেত্রকোনার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশে নির্বাচন নাই, ভোটার নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, নির্বাচনে চলে গেছে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে জমিদারি প্রথা চালু হয়েছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের গতি প্রকৃতি এবং প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বলা হয়, মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনরা অংশ নিয়ে এলাকায় আধিপত্য ধরে রেখেছে। রাজনৈতিক দলগুলো অংশ না নেয় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনে 14% চেয়ারম্যান প্রার্থী মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়নি। 68% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী। 1874 জন প্রার্থীর মধ্যে 161 জনের বার্ষিক আয় 50 লাখ টাকার ওপরে। কোটি টাকার আয় করেন 76 জন। 1874 জন প্রার্থীর মধ্যে 611 জনের সম্পদ কোটি টাকার উপরে। 5 কোটি টাকার বেশি সম্পদের মালিক 147 জন প্রার্থী। সুজন সম্পাদক বলেন, ভোট পাগল জাতি এখন ভোট খরা জাতিতে পরিণত হয়েছে। নির্বাচনে ভোটার নেই, নির্বাচনে বিরোধী দল নাই, নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নাই। এটা নাই এর নির্বাচন। এই নাই এর নির্বাচনে আমরা কোন দিকে যাচ্ছি, এটা যে নির্বাচনে চলে গিয়েছে তারই প্রতিফলন। জনগণের আস্থাহীনতা নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, হচ্ছে না অতীতের অভিজ্ঞতা থেকে, এবং তাই মানুষ হারিয়ে ফেলেছে। সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, জবাবদিহিতার অভাবে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে বাংলাদেশে। কোন ধরনের আমাদের গণতান্ত্রিক জবাবদিহিতা নাই। আর দ্বিতীয় হলো, জবাবদিহিতা না থাকার কারণে ভাগনা, ভাতিজা, ভাই তাদেরকে তারা নির্বাচনে এনে সবাই কিন্তু স্ব এলাকায় একটা জমিদারিত্ব কায়েম করতে চাচ্ছে। স্বামী কোট আনকোট নির্বাচনে করে এসেছে, আর তাদের স্ত্রীরা সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হয়েছে। এই তিনজন হলেন রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু আর জিএম কাদের। জেলা পরিষদ নির্বাচন মৌলিক গণতন্ত্রের আদলে না করে সাধারণ ভোটারদের ভোটে সংসদীয় পদ্ধতিতে করার দাবি জানায় সুজন। নির্বাচন কমিশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিক ব্যয় নির্ধারণ ও রোডম্যাপ না থাকা এবং তহবিল ব্যয় ও রাজস্ব আদায়ের স্বচ্ছতার অভাব সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থবছরে এডিপিতে অর্থের যোগান ও বিনিয়োগ নিয়ে চ্যালেঞ্জে থাকবে সরকার। বিশ্ব অস্থিরতা ও বিদ্যুৎ জ্বালানির বিশাল বকেয়াও মাথা ব্যথার কারণ হবে সরকারের জন্য। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। আসছে অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ঘোষণা করেছে সরকার। ধারাবাহিকভাবে প্রকল্প ও বরাদ্দে অগ্রাধিকার পেয়েছে স্থানীয় সরকার, যোগাযোগ ও বিদ্যুৎ জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দ বা প্রকল্প গ্রহণ নয় সমস্যা, অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়ন দক্ষতার অভাব। অর্থ বছরের শেষে এমন তাড়াহুড়া করা হয় যে ওই সুযোগটাই নেয় কিন্তু যে এক শ্রেণীর ঠিকাদার,
এবং তারা তাড়াহুড়া করে বিল পাস করে এবং তখন আসলে এই মনিটরিং এটা খুব বেশি হয় না এবং এটা না হওয়ার কারণে দেখা যায় যে প্রকল্পগুলোর মানটা ভালো হচ্ছে না। অর্থ খরচ হচ্ছে ঠিকই, খুব তাড়াহুড়া করা হচ্ছে এবং দেখা যাচ্ছে জনগণের যে কষ্টার্জিত যে অর্থ, করের অর্থ, সেই অর্থের অপচয়টা হচ্ছে। তাই মনে করি যে এখানে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ফোর্থ কোয়ার্টার সিনড্রোম যেটা আছে আমাদের, তো এইটার মধ্যেই আমাদের থাকতে হবে এবং সব মিলিয়ে দেখা যাবে যে ওই শেষের 3 মাসেই আমাদের দেখা যাবে অর্থ শুধু খরচই হচ্ছে, হয়তো কোয়ালিটি ভালো হচ্ছে না প্রজেক্ট। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রায় 38% অর্থের যোগান আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। বিশেষজ্ঞদের মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ নিয়ে রয়েছে সংশয়। উপরন্তু আগামী অর্থ বছরে ঋণ পরিশোধের ধাক্কাও সামলাতে হবে সরকারকে। এখন বিদেশি ঋণ বা বৈদেশিক সাহায্য যেটা, সেটা 1 লক্ষ কোটি টাকার মতো হিসাব করে দেওয়া আছে। আবার দেখা যাচ্ছে যে তার চাইতে বেশি আমাদের ঋণ পরিশোধ করতে হবে। তো এইরকম একটা পরিস্থিতি আমাদের এখানে, যে আসলে এই যে এডিপির যে অর্থ, সেটা বিদেশি যে অর্থ সেটা ধরা হয়েছে প্রায় 37%, মানে মোট এডিপি। এটা বিশাল একটা অঙ্ক। তো এখন আমাদের যেহেতু নেক্সট ফিসক্যাল ইয়ারে মানে প্রায় 40% মতো যেহেতু বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হবে, যদি একটু কম আসে তাহলে কি অবস্থা হবে, সেই বিষয়টা কিন্তু আমরা ভাবছি না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের কিন্তু সেই ব্যাংক থেকে ঋণ করতে হবে বা আমাদের যে বন্ড ছাড়তে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও বকেয়ার চাপ সামলানো সহজ হবে না সরকারের জন্য। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ জ্বালানির সংকট হলে থমকে যাবে অর্থনীতির চাকা। বাজেটের দেখুন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাকার সংস্থা করা, এবং বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্র এমন দুটি মানে ক্ষেত্র, সেখানে কিন্তু দেশীয় বিনিয়োগে খুব একটা লাভ হবে না, টাকার বিনিয়োগে লাভ হবে না, এটা ডলারের বিনিয়োগ। সেটা আমি বিদ্যুৎ কেন্দ্র করি, ট্রান্সমিশন লাইন করি বা যাই করি না কেন, একটা বড় অংশ ডলারে। মানে জ্বালানি খাতে অনুসন্ধান এবং উৎপাদন, অনুসন্ধান, এটার পুরোটাই বলতে গেলে ডলারে ইনভেস্টমেন্ট। সো সেখানে তো আমাদের জানি পেট্রোবাংলার 46টা কূপ খননের পরিকল্পনা আছে। তো এখানে যদি বিনিয়োগের টাকাটা না দেয়া হয়, তাহলে কিন্তু আমরা যে দেশীয় উৎপাদন বৃদ্ধি করব পেট্রোবাংলার মাধ্যমে, সেটা কিন্তু আটকে যাবে। চলতি অর্থ বছরে এডিবির আকার ছিল 2,63,000 কোটি টাকা। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আজিজ ও বেনজির আওয়ামী লীগের লোক নন, ওবায়দুল কাদেরের মন্তব্য। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য, বিএনপি নেতাদের অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে এই পদ্ধতির মাধ্যমে চালু হয়েছে জমিদারি প্রথা, সুজনের সেমিনারে অভিমত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।